তাহলে আজকে আমরা যেটা করব, আগের দিনে সরল দোলকের আমরা ওই পর্যায়কাল, কম্পন, তারপর আমরা ওই কম্পাঙ্ক, এইসব যে রাশিগুলো সবটা সরল দোলকের অবস্থান, বেগ বা ত্বরণকে বোঝানোর জন্য যে সমস্ত রাশিগুলো প্রয়োজন সেই রাশিগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা সরল দোলকের অবস্থান, মেনলি অবস্থান আর বেগ, ত্বরণ, এগুলো আমরা ক্যালকুলেট করব। একটা সরল দোলগতি সম্পন্ন বস্তু, যে কোনো সরল দোলগতি সম্পন্ন বস্তু হতে পারে। সরল দোলগতি সম্পন্ন বস্তু কোনটাকে বলা যাবে, কোন বৈশিষ্ট্যগুলো মেনে চললে সেটা সরল দোলগতি সম্পন্ন বস্তু বলা যাবে, এগুলো আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, আগের ভিডিওটাতে আলোচনা করা আছে। তো আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে পজিশন, velocity, acceleration of simple harmonic SHM, harmonic oscillatory body by use of reference circle and particle। রেফারেন্স সার্কেল অথবা পার্টিকেল দিয়ে, মানে রেফারেন্স সার্কেল মানে এটাকে নির্দেশ বৃত্ত বলে, বুঝলি? রেফারেন্স পার্টিকেল বলতে নির্দেশ বস্তু। রেফারেন্স সার্কেল অথবা রেফারেন্স পার্টিকেল, এটার সাহায্যে একটা সরল দোলগতি সম্পন্ন বস্তুর আমরা অবস্থান, বেগ, ত্বরণ এগুলো আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, কিভাবে ক্যালকুলেট করব সেটা দেখ। প্রথমত একটা আমি বৃত্ত আঁকছি। সাপোজ ধর এটা একটা বৃত্ত, কল্পনা করবে ঠিকভাবে, মানে আমি এটা ব্যবহার করছি আর কি, যে এরকম একটা বৃত্ত আঁকা যায়। এই বৃত্তটার মধ্যে একটা বস্তু এই বৃত্তটার মধ্যে ঘুরছে, বৃত্তটার চারিদিকে ঘুরছে। ঠিক আছে, বৃত্তটা দুটো অক্ষ ধরছি আমি, ডায়ামিটার বরাবর, ব্যাস বরাবর দুটো অক্ষ, একটা এদিকের অক্ষ, এটাকে এক্স অক্ষ ধরছি, তাহলে এটাকে আমি এক্স টেস্ট বলবো, আর এটাকে যদি ওয়াই বলি তাহলে এটাকে ওয়াই টেস্ট বলবো। তো এই বৃত্তটার আমি ব্যাসার্ধ ধরে নিচ্ছি, ব্যাসার্ধ আমি ধরছি, ধর বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে যে কোনো ব্যাসার্ধ ধরা যেতে পারে, আমার সম্ভবত নোটসটাতে এ লেখা আছে, তো ব্যাসার্ধটা এ ধরা আছে সম্ভবত, না আর ধরা আছে ঠিকঠাক খেয়াল নেই, যাই হোক একটা কিছু ধরছি, এই ধরছি ধর। ঠিক আছে, ব্যাসার্ধটা হচ্ছে এই ব্যাসার্ধের বৃত্তপথে একটা বস্তু এরকমভাবে ঘুরছে। এটা মনে কর এখান থেকে কিছুক্ষণ পর এখানে যাচ্ছে, তারপর আবার এখানে যাচ্ছে, তারপর আবার এখানে আসছে, তারপর আরও কিছুক্ষণ পর এখানে যাচ্ছে, কিছুক্ষণ পর আবার এখানে যাচ্ছে, আবার এখানে যাচ্ছে, আবার এখানে আসছে, আবার এখানে ফিরে আসছে। ঠিক আছে, এটা P1 অবস্থান থেকে আরম্ভ করেছে, এটা P2 অবস্থানে যাচ্ছে, P3 অবস্থানে যাচ্ছে, P4 অবস্থানে যাচ্ছে, P5 অবস্থানে যাচ্ছে, 6 অবস্থানে যাচ্ছে, P7 অবস্থানে যাচ্ছে, P8 অবস্থান থেকে আবার P1 অবস্থানে ফিরে আসছে। ঠিক আছে, তার এটা পূর্ণবৃত্ত সম্পন্ন হচ্ছে। তো এই বস্তুটার যদি আমি একটা পারপেন্ডিকুলার ড্র করি, লম্ব আঁকি, কোথায় বলতো, লম্ব আঁকে পারপেন্ডিকুলার ড্র করি আমি হচ্ছে এই ব্যাস অক্ষটার উপরে। এখানে যদি আমি একটা লম্ব আঁকি, তুই ভালো করে দেখ, এই বস্তুটা আবার এখানে আছে, তাহলে তার লম্ব পাদবিন্দু, মানে ওর লম্ব বিন্দুটা এখানে আসবে, মানে এই বস্তুটা যখন এখানে আসবে তখন যদি আমি একটা লম্ব টানি এই অক্ষটার উপর, এক্স অক্ষের উপর, লম্বের অবস্থানটা কোথায় আসবে, এখানে। যখন বস্তুটা এখানে আসবে তখন লম্বের অবস্থানটা কোথায়, ওই লম্ব বিন্দুটার অবস্থান কোথায়, এই অক্ষটার উপরে লম্ব টানছি, তো এখানে যখন আসবে তখন লম্বের অবস্থানটা কোথায়, এখানে যখন আসবে লম্বের অবস্থানটা, এখানে যখন আসবে তখন আবার এখানে হয়ে গেল, এরপর এখানে যখন আসবে তখন আবার লম্বের অবস্থানটা কোথায়, এখানে যখন আসবে আবার এখানে যখন আসবে তখন লম্বের অবস্থানটা কোথায়,
এখানে আবার এখানে যখন চলে গেল তখন তো আবার এখানে। তাহলে তো এই লম্ব পাদবিন্দুটার, এই লম্ব বিন্দুটার তুই মোশনটা কীরকম দেখ। ও প্রথমে এই দিক থেকে এই দিকে গেল, তারপর এই দিক থেকে এই দিকে গেল, দিয়ে এই দিক থেকে এই দিকে গেল, তারপর আবার এই দিক থেকে। তাহলে এই লম্ব পাদবিন্দুটা মানে এই লম্ব বিন্দুটা মানে এই বস্তুটা তো এরকম করে হচ্ছে, কিন্তু এই বস্তুটার যে লম্ব বিন্দুটা, এই লম্ব বিন্দুটা এই বিন্দুটার সাপেক্ষে একবার এই দিকে গেল, আবার এই দিকে ফিরে আসলো, এরকম হলো নেই। তাহলে এটা ওয়ান কাইন্ড অফ ব্যাক অ্যান্ড ফ্রো বলা যেতে পারে, ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড বলা যেতে পারে। যাওয়া আসা করেছে এই বিন্দুটার সাপেক্ষে। এই এটাকে যদি আমি কেন্দ্রবিন্দু ধরি, ও বিন্দু ধরি, ও বিন্দুটার সাপেক্ষে এটা যাওয়া আসা করেছে। এই লম্ব বিন্দুটা এই দিক থেকে এই দিকে গেছে, আবার এই দিক থেকে এদিকে ফিরে এসছে, আবার সিমিলারলি যত ঘুরবে এই দিক থেকে এই দিকে যাবে, আবার এই দিক থেকে এদিকে ফিরে আসবে। হবে তো জিনিসটা এরকম? হবে তো? ঠিক সিমিলার উই ক্যান ড্র এ পারপেন্ডিকুলার অন দ্য ওয়াই অ্যাক্সিস অলসো। আঁকতে পারতাম তো। তো আমি এই লম্ব পাদবিন্দুটার আমি অবস্থান মনে কর P2 অবস্থানে ধরছি। যখন P2 অবস্থানে, তখন এটা যে কোণটা উৎপন্ন করেছে, দেখ এই অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করেছে সেই কোণটাকে আমি থিটা ধরে নিচ্ছি। ভালো করে ভাব, এটা তো এ। তাহলে এই যে লম্ব বিন্দুটা, এই লম্ব বিন্দুটা ও থেকে এই অংশটার যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমি এক্স ধরলাম। ধরতে পারি তো এক্স? তাহলে তুই একটু ভেবে আমাকে বলতো, এই এক্সের যে ভ্যালুটা, এই এক্সের ভ্যালুটাকে আমি লিখতে পারি যে কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি মানে হচ্ছে এক্স আর অতিভুজ হচ্ছে, তাহলে এক্স ক্যান বি রিটেন এজ এই কস থিটা অন, লিখতে পারি। এরপর দেখ এখানে যদি এই বস্তুটা যদি ওমেগা কৌণিক বেগে ঘূর্ণায়মান হয়, ওমেগা কৌণিক বেগে যদি ঘুরে, যদি বস্তুটা P1 অবস্থান থেকে P2 অবস্থানে টি সময়ে P1 অবস্থান থেকে P2 অবস্থানে যায়, তাহলে আমি ওমেগা সমান লিখতে পারি কৌণিক বেগ সমান কৌণিক সরণ ডিভাইডেড বাই সময়, লেখা যেতে পারে এটা। কৌণিক বেগ সমান কৌণিক সরণ ডিভাইডেড বাই সময়। কী করেছি, বস্তুটা P1 থেকে P2 অবস্থানে যেতে টি সময় লেগেছে এবং সেখানে কৌণিক সরণ হয়েছে থিটা। তাহলে থিটা ক্যান বি রিটেন, তাই তো? বেগ সমান হচ্ছে সরণ বাই সময়, কৌণিক বেগ সমান কৌণিক সরণ বাই সময়। তাহলে থিটার জায়গায় আমি কি লিখতে পারি, এ কস অফ ওমেগা টি। তাহলে কি হয়ে গেল, এক্স ইজ এ ফাংশন অফ টি, এক্স সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে, এর ভ্যালুটা হয়ে গেল কি এ কস অফ ওমেগা টি। হচ্ছে তো? তুই সিমিলারলি একটা কথা ভাব, যদি মনে কর আমি এই পারপেন্ডিকুলারটা এইখানে ড্র করতাম, এইখানে, এটা এখানে ওয়াই অক্ষের উপরে ড্র করতে পারতাম। যদি এই কোণটা থিটা হতো তাহলে এই কোণটাও থিটা হতো তো। তাহলে এই ভ্যালুটা কত হতো বল, এই ভ্যালুটা ওয়াই ধরছে, হতো ওয়াই। তাহলে আমি লিখতে পারতাম এই ত্রিভুজটা, দেখতে পাচ্ছিস তো কোন ত্রিভুজটা, এই ত্রিভুজটা সাইন থিটা সমান কি লেখা যেত, লম্ব বাই অতিভুজ। লম্ব মানে কোনটা আর অতিভুজ মানে কোনটা, তাহলে ওয়াই সমান কি হতো, থিটার জায়গায় কি লিখতে পারতাম, তাহলে ওয়াই ইজ এ ফাংশন অফ টি এ সাইন অফ ওমেগা টি। ডাব্লু বলে না, এটা ওমেগা বলে, কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক, কৌণিক বেগ দুটো একই জিনিস। তো এখানে এটা 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 ওয়াই এর মানটা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, আর এটাই এক্স এর মানটা সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? তো এইখানে যদি মনে কর, এখানে তুই দেখ এই যে অবস্থানের আমি সমীকরণটা পেলাম, এই অবস্থানের সমীকরণটা যদি আমি একটা লেখচিত্র অঙ্কন করি, লেখচিত্রটা কীরকম হবে, কীরকম লেখচিত্র হবে দেখ। প্রথমত এক্স ইজ ইকুয়াল টু এ কস অফ ওমেগার জায়গায় কী লিখতে পারি বলতো, 2 ডিভাইডেড বাই ক্যাপিটাল টি ইন্টু স্মল টি লিখতে পারি। এটা জানিস তো যে ওমেগা সমান 2 ডিভাইডেড বাই ক্যাপিটাল টি। কেন লিখতে পারি বলতো, কারণ একটা পূর্ণবৃত্ত আবর্তন করা মানে, একটা বস্তু পূর্ণবৃত্তে আবর্তন করা মানে হচ্ছে 360 ডিগ্রি, এবং যে সময়টা লাগে পূর্ণবৃত্ত আবর্তন করতে সেটাই হচ্ছে পর্যায়কাল। তাহলে কি হচ্ছে, ওমেগা সমান 2 ডিভাইডেড বাই টি লেখা যাবে। তাহলে ইন প্লেস অফ ওমেগা উই মে রাইট 2 ডিভাইডেড বাই টি। তাহলে এখানে যদি মনে কর, ইফ ইউ ড্র এ গ্রাফ এক্স ভার্সেস টি,
এক্স আর টি এর যদি একটা গ্রাফ ড্র করি, ভালো করে দেখ গ্রাফটা কীরকম হবে। হোয়েন টি ইজ ইকাল টু জিরো, যখন টি ইজ ইকাল টু জিরো তখন এক্সের ভ্যালু হচ্ছে, যখন টি ইজ ইকাল টু জিরো তখন এক্সের ভ্যালু হচ্ছে কস জিরো। কস জিরো ভ্যালু কত হয়? তাহলে কস জিরো ভ্যালু যদি 1 হয় তাহলে তো এটা তো 1 হয়ে যাবে, মানে এক্স ইজ ইকাল টু এ। তাহলে দ্য গ্রাফ শুড বি স্টার্টিং ফ্রম কোন পয়েন্ট? এ পয়েন্ট, এইরকম কোনো একটা পয়েন্ট থেকে। এরপরে দেখ যখন এটা টি ইজ ইকাল টু টি বাই 4, মানে একটা পূর্ণ পর্যায়কালের 1/4 সময় অতিবাহিত করছে, তখন এটার ভ্যালু কত হবে? এক্স ইজ ইকাল টু, আমি লিখছি এটা তাহলে একটু বুঝতে সুবিধা হবে, কস 2 পাই ডিভাইডেড বাই টি ইন্টু টি বাই 4। টি আর টি এ কেটে গেল, 2 আর 2 এ 4, কস পাই বাই 2। কস পাই বাই 2 এর ভ্যালু কত? 0। কস পাই বাই 2 0 ভ্যালু, 0 মানে কোথায় হবে? হলো এরকম কোনো একটা জায়গায়। এরপরে কি হচ্ছে, যখন হাফ টাইম স্পেন্ড করছে টি বাই 2, দেখ টি বাই 2 এর ভ্যালুটা বসা, এক্স ইজ ইকাল টু কস টি পাই ডিভাইডেড বাই টি ইন্টু টি বাই 2। টি আর টি কস 180, কস 180 ভ্যালু কত? -1। তাহলে এটা এরকম কোনো একটা জায়গায়। তারপরে তুই টি ইজ ইকাল টু 3t বাই 1 মানে 3/4 ভাগ সময় বের কর। তুই দেখ এখানে এক্সের ভ্যালুটা আমি আর ক্যালকুলেট করছি না, এক্সের ভ্যালুটা 0 বেরোবে। তারপর তুই এক্স ইজ ইকাল টু টি বসা, দেখ আবার বেরোবে এক্সের ভ্যালু আবার এই বেরোবে। তার মানে এটা এরকম হবে, তারপর আবার এরকম হবে। তাহলে গ্রাফটা কীরকম হবে বলতো? গ্রাফটা এরকম হবে, এরকম করে এরকম হবে, এরকম করে এরকম হবে, দিয়ে আবার এরকম এরকম হবে, দিয়ে আবার চলতে থাকবে, এরকমভাবে চলতে থাকবে, এরকমভাবে চলতে থাকবে। এটা হচ্ছে প্লাস এর ভ্যালু আর এটা হচ্ছে মাইনাস এর ভ্যালু। এটা হচ্ছে 0 টি ইজ ইকাল টু, এটা হচ্ছে টি বাই 4, এটা কত? টি বাই 2, এটা কত? 3t বাই 4, আর এটা কত? তাহলে একটা পর্যায়কালের মধ্যে ওটা ম্যাক্সিমাম থেকে এই পয়েন্ট থেকে আবার ওই পয়েন্টে ফিরে আসলো, সর্বোচ্চ অবস্থান থেকে আবার দেখ এই জায়গাটা থেকে আরম্ভ করেছে, এই জায়গা থেকে আরম্ভ করেছে, মানে এখানে এক্স এর ভ্যালুটা কত? এ। তাহলে টি ইজ ইকাল টু 0 তে এক্স এর ভ্যালু হচ্ছে এ। এরপরে যখন এইখানে আসছে তখন টি বাই 4, টি বাই 4 এর লম্ব পদবিন্দুটা কোথায়? কেন্দ্রে, মানে হচ্ছে এটাই মূল বিন্দু, সাম্য অবস্থান যেটা বলছি আমি। তাহলে টি ইজ ইকাল টি বাই 4, এটা আবার 0। টি বাই 2 মানে কোথায়? এখানে, এখানে কি মাইনাসে, উল্টো দিকে না মাইনাসে, তো তাহলে এটা মাইনাসে হলো, এদিকে মাইনাসে গ্রাফটার। 3t বাই 4 মানে কোনটা? এই বিন্দুটা, 3/4 অংশ। তাহলে এটা আবার এই লম্ব পদবিন্দুটা আবার কোথায়? 0-তে। এখানে হচ্ছে আবার 0, একটা পূর্ণ পর্যায়কালের পর আবার কোথায়? এখানে, এখানে কোথায়? বুঝতে পেরেছিস তো? সিমিলারলি যদি আমি এর গ্রাফটা ড্র করি, এর গ্রাফটা কীরকম হবে? এখানে হচ্ছে এর গ্রাফটা কীরকম হবে? ওয়াই, এদিকে ওয়াই, এখানে এক্সটি ওয়াইটি গ্রাফ করছি, এক্স ওয়াই গ্রাফ নয় কিন্তু, যে আমি এদিকে এক্স করলাম কেন, এদিকে ওয়াই হয় গ্রাফের, তোরা জানিস এদিকে ওয়াই, এদিকে এক্সের এক্সটি গ্রাফ করছি, এক্স এদিকে টি, এটা ওয়াইটি গ্রাফ করছি। মানে ওয়াইটা অবস্থানকে বোঝাচ্ছে, এক্সটা অবস্থানকে বোঝাচ্ছে, এক্স বা ওয়াই যে কোনো কিছুই হতে পারত, ঠিক আছে? তো এটার গ্রাফটা কীরকম হবে দেখে। তাহলে এখানে আমি এটার লিখছি প্রথমত সমীকরণটা, যেটা ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন, এখানেও 2 পাই ডিভাইডেড বাই টি ইন্টু স্মল টি লিখতে পারি। এটা মুখে মুখে করছি, অত ভেঙে ভেঙে আর লিখছি না, ডাইরেক্ট লিখে দিচ্ছি। টি ইজ ইকুয়াল টু 0 যদি হয়, ওয়াই ইজ ইকুয়াল টু কী হবে? 0, সাইন 0, এটা 0 মানে এটা পুরোটা 0 হয়ে যাবে। টি ইজ ইকুয়াল টু টি বাই 4 যদি হয়, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু, দেখ টি বাই 4 যদি হয়, সাইন 90, সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1, তার মানে প্লাস। টি ইজ ইকুয়াল টু টি বাই 2 যদি হয়, টি বাই 2 দেখ, তাহলে সাইন পাই, সাইন পাই মানে আবার হচ্ছে 0, ঠিক আছে?
ঠিক আছে তো। তারপরে টি ইজ ইকাল টু 3t/4, 3t/4 ওয়াই ইজ ইকাল টু মাইনাস এ হবে। দেখ 3t/4 বসা 3π/2 হয়ে যাবে, 3π/2 মানে -1 করে দেখবি ভেঙে ভেঙে। আমি ডাইরেক্ট তাড়াতাড়ি লিখেছি, না হলে ওয়াই বসালে 0। তাহলে গ্রাফটা কীরকম হবে? এরকমভাবে 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 চলতে থাকবে। এটা 0 প্লাসে t/4 হচ্ছে এটা প্লাস এ, t/2 হচ্ছে আবার 0, 3t/4 হচ্ছে মাইনাস এ, আর এটা হচ্ছে টি এ আবার 0। ঠিক আছে, রিভিউ দিস গ্রাফ এগেন এন্ড এগেন। বোঝা গেছে তো? তো এইটা হচ্ছে গ্রাফের অবস্থান। ঠিক আছে, এরকমভাবে পরিবর্তন হচ্ছে। দেখ এইখানে দেখ টি ইজ ইকাল টু 0 মানে যখন টি ইজ ইকাল টু 0, এটা এখান থেকে যদি আমি ওই লম্ব বিন্দুটা আঁকি তাহলে এটা তো কেন্দ্রবিন্দুতে, এখান থেকে এখানে, তাহলে ওয়াইয়ের মানটা তো 0ই না। যখন t/4 যাচ্ছে তখন এখানে, তখন ওয়াইয়ের ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? প্লাস এ, এতটা। এবারে যখন t/2 হচ্ছে তখন এখানে, তাহলে এটা লম্ব বিন্দু 0, ওয়াইয়ের মানটা 0 এখানে। যখন 3t/4 মানে এখানে, তাহলে এটা হচ্ছে কত? মাইনাস এ। আবার যখন এইখানে আসছে তখন আবার হচ্ছে 0। বুঝতে পেরেছিস তো? তাহলে এই যে বস্তুটা ঘুরছে, এই বস্তুটাকে আমি বলছি নির্দেশ বস্তু, আর এই যে সার্কেলটা, এই সার্কেলটাকে বলছি নির্দেশ সার্কেল, যার সাহায্যে আমি এই রকম মানে ওর যে লম্ব বিন্দুটার, এই লম্ব বিন্দুটার গতিপথটাকে আমি বিবেচনা করছি এক্স অক্ষ বরাবর অথবা ওয়াই অক্ষ বরাবর। এই লম্ব বিন্দুটার যে গতিপথটা, এই গতিপথটা হচ্ছে সরল দোল গতি সম্পন্ন, মানে এটা ব্যাক অ্যান্ড ফ্লো হচ্ছে। সরল গতির দোলগতির যে আদার্স বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো মেনে চলবে। তাহলে অবস্থানের সমীকরণ যেটা আমি পেলাম সেটা হচ্ছে এক্স ইজিক্যাল টু এ সাইন ওমেগা টি, এ কস ওমেগা টি, অথবা ওয়াই ইজিক্যাল টু এ সাইন ওমেগা টি। কস ওমেগা টি অথবা সাইন ওমেগা টি হতে হবে, মানে কস অথবা সাইন সাইন তোর ফাংশন দিয়ে বোঝাতে হবে পজিশনটাকে। কোনো একটা বস্তুর পজিশনকে বোঝানোর জন্য কস অথবা সাইন ফাংশন ব্যবহার হবে কোনো একটা সরল দোলগতির অবস্থানের সমীকরণ বোঝানোর জন্য। ঠিক আছে তো? তাহলে পজিশন অফ SHM, প্রথমে হলো পজিশন অফ SHM, position of simple harmonic body, simple harmonic motion can be represented by a সমীকরণ, by an equation x is equal to a sin omega t, অথবা a cos omega t ও লিখতে পারি, অথবা a cos x is equal to y ও লিখতে পারি, y সমানও লিখতে পারি। এগুলো তো চেঞ্জেবল, যে কোনো একটা y is equal to a cos omega t লিখি, x is equal to a sin omega t লিখি, কোনো ফ্যাক্টর লয় এগুলো। যে কোনো একটা রাশি তো এর সাপেক্ষে সাইন উপাংশ অথবা সাইন অপেক্ষক অথবা কস অপেক্ষক দিয়ে পরিবর্তন হবে। ঠিক আছে, এটাও হতে পারে অথবা এটাও হতে পারে। ওয়াই ইজিক্যাল টিও লিখতে পারি অথবা এক্স ইজিক্যাল টুও লিখতে পারি। তো এখানে যেটা আমি ওয়াই ইজিক্যাল টু আমি কোথায় ওয়াই ইজিক্যাল টু আমি সাইন ওমেগা টি লিখেছি, এটা কোনো ফ্যাক্টর নয়। আমি যদি এই কোণটা ধরতাম, যদি আমি এই কোণটা ধরতাম তাহলে এই দিকটা তো কস হয়ে যেত, আর এই দিকটা তো সাইন হয়ে যেত না, এই দিকটা তো সাইন হতো। এই কোণটা থিটা হলে তখন এই কোণটা থিটা হতো। আমি এইটার সাপেক্ষে কোণটা ধরেছি বলে তাই। যদি বস্তুর গতিপথটা এখান থেকে আরম্ভ হতো তাহলে তখন ওয়াইটা হতো কস আর এক্সটা হতো সাইন, তাই না? তাহলে যে কোনো একটা কস হতে পারে, যে কোনো একটা সাইন হতে পারে। আলটিমেটলি ঘটনা যেটা হচ্ছে একটা বস্তুর অবস্থান সাইন অপেক্ষক অথবা কস অপেক্ষক দিয়ে আমাকে বোঝাতে হবে, সাইন অথবা কসের ফাংশন হবে। তাহলে এইরকম ধরনের হবে যে কোনো একটা, এটাও হতে পারে আর এটাও হতে পারে। এটার মধ্যে বেসিক্যালি ডিফারেন্সটা কি? এটার মধ্যে বেসিক্যালি ডিফারেন্সটা হচ্ছে যদি এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি হয়, তাহলে ইট স্টার্টিং ফ্রম মূল বিন্দু মানে হচ্ছে অরিজিন, মূল বিন্দু থেকে স্টার্ট হবে। আর যদি এক্স ইজ ইকুয়াল টু এ কস ওমেগা টি হয়, তাহলে ইট স্টার্টিং কোথায়? হ্যাঁ, স্টার্টিং ফ্রম
এক্সট্রিম পয়েন্ট বলে এটাকে, মানে হচ্ছে সর্বোচ্চ অবস্থান থেকে, ওর বিস্তারের সর্বোচ্চ অবস্থান থেকে, ঠিক আছে। আর এইটাকেই বিস্তার বলে, কিন্তু বিস্তার হচ্ছে ওর মূলবিন্দু থেকে কোনো একটা বস্তুর সর্বোচ্চ যে সরণ, তাকে বিস্তার বলে, ঠিক আছে। ও যদি সর্বোচ্চ অবস্থান থেকে দেখে, এটা স্টার্ট করছে কোথায়, বিস্তারের সর্বোচ্চ অবস্থান থেকে, তখন কস উপাংশ দিয়ে বোঝাচ্ছি। আর যদি মূল বিন্দু থেকে স্টার্ট করে, তখন আমি কি উপাংশ দিয়ে বোঝাচ্ছি, সাইন উপাংশ দিয়ে বোঝাচ্ছি। এটা এক্স এ সাইন এটা হয়তো যদি তাহলে গ্রাফটা কি হতো, গ্রাফে কি হতো, এটাকে আমি তো ওয়াই ধরেছি, এটাকে আমি এক্সও ধরতে পারতাম, এসও ধরতে পারতাম, যে কোনো কিছু হতে পারে। সাইন আর কসের মধ্যে সাইন আর কসের মধ্যে ডিফারেন্স, যদি সাইন হয় তাহলে ইট স্টার্টিং ফ্রম অরিজিন, আর যদি কস হয় তাহলে ইট স্টার্টিং ফ্রম মানে তোর এক্সট্রিম বিন্দু, প্রান্ত বিন্দু থেকে, ঠিক আছে। এটা প্রান্ত বিন্দু থেকে স্টার্ট হবে কস হলে, আর সাইন হলে মূল বিন্দু থেকে স্টার্ট হবে। আর যদি মনে করে এরকম কোনো একটা হয়, যে সাপোজ মনে করে এরকম কোনো একটা সমীকরণ হলো, এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস অথবা মাইনাস আলফা হলো, এরকম হলো যে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস আলফা, মাইনাসও হতে পারে, তাহলে কি হবে, তাহলে কি হবে, তাহলে হবে যেটা এই সমীকরণটা হবে কেসটা, যে যদি মনে কর আমি ধরেছি বস্তুটা কোথা থেকে আরম্ভ করেছে, হয় এখান থেকে নয় এখান থেকে, কিন্তু তাই কি হয়, বস্তুটা তো এখান থেকেও আরম্ভ করতে পারতো মেবি, তাহলে এইখান থেকে আরম্ভ করলে এটা কি হতো, এখান থেকে আরম্ভ করলে এই অ্যাঙ্গেলটা আমি ধরে নিতাম যে এই অ্যাঙ্গেলটা আলফা, তাই তো। তাহলে টি ইজ ইকুয়াল টু জিরোতে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন আলফা, এই যে আলফাটা, এই আলফাটা যদি এখান থেকে স্টার্ট করতো বস্তুটার গতিটা, তাহলে এই আলফাটাকে বলা হয় ইপক, বুঝলি, ইপক, ইপক মানে হচ্ছে প্রারম্ভিক, প্রারম্ভিক দশা, প্রারম্ভিক দশা, ইনিশিয়াল ফেজ, এটাকে ইপক বলে। এই যে ওমেগাটি না, এই মানটাকে ফেজ বলে, ফেজ মানে হচ্ছে দশা। একটু বলে দিই এই জায়গাটাই, আমি আগের ভিডিওটায় বলেছি, এটা ফেজ হচ্ছে দশা। দশা জিনিসটা কি, দশা হচ্ছে কোনো একটা বস্তুর অবস্থানকে বোঝানোর জন্য বা কন্ডিশনকে বোঝানোর জন্য, সিচুয়েশনকে বোঝানোর জন্য যে ভৌতটা সেটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে দশা। তো আমি এখানে যে দশাটা ব্যবহার করব, সেই দশাটা নাথিং বাট এ অ্যাঙ্গেল হবে। কোন কোন কেন, কারণ কোন দিয়ে বস্তুর অবস্থানকে বোঝাচ্ছি আমি, পজিশনকে বোঝাচ্ছি কি দিয়ে, কোন দিয়ে। তার জন্য এখানে দশা মানে বলতে আমরা বুঝবো কি, ফেজ মানেই হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে দেখ এই ওমেগাটি, এটাও তো একটা অ্যাঙ্গেল, আবার ওমেগাটির সাথে এই যে অংশটা আমি যোগ করছি বা বিয়োগ করছি, এটাও অ্যাঙ্গেল। তাহলে এই টি ইজিক্যাল টু জিরোতে যে অ্যাঙ্গেলটা, টি ইজিক্যাল টু জিরো বসালে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে, এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে ইপক, বুঝতে পারছি। ইপক মানে হচ্ছে প্রারম্ভিক দশা। বিয়োগ হলে এখান থেকে তো নেই, হ্যাঁ, বিয়োগ হলে এখান থেকে, ঠিক আছে। তা এই অ্যাকচুয়ালি ঘটনাটা কীরকম ঘটছে, তাই ঘটনাটাতে এটা তো আমি একটা নির্দেশ বৃত্ত দিয়ে বোঝাচ্ছি, মানে যেটার সাহায্যে আমি গতিপথটাকে আমি বিবেচনা করছি, কিন্তু অ্যাকচুয়ালি গতিপথটা কী, মনে করে এটা একটা সরল দোল গতি সম্পন্ন বস্তু, সিম্পল পেন্ডুলাম, সরল দোলক, ঘড়ির পেন্ডুলাম যেটা দুলছে, এটা এই জায়গার থেকে স্টার্ট করেছে, তাহলে আমি কি দিয়ে বোঝাবো, সাইন অপেক্ষক দিয়ে। এটা যদি এই জায়গার থেকে স্টার্ট করে একদম প্রান্ত বিন্দু থেকে, তখন আমি কি দিয়ে বোঝাবো, তখন আমি বোঝাবো কি দিয়ে, কস দিয়ে, তখন আমি বোঝাবো কস দিয়ে। এবারে যদি মনে করে এটা এইরকম কোনো একটা জায়গার থেকে স্টার্ট করে, এরকম মিডিল কোনো একটা জায়গার থেকে, তাহলে কি হবে, তাহলে এইরকম কোনো একটা কোণ করে আছে এই জায়গাটায়, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে ইপক, মানে ওর প্রারম্ভিক দশা একটা। তুই বলতে পারিস যে এইখানে সাইন আর এই কসের মধ্যেও তো একটা প্রারম্ভিক দশা পার্থক্য আছে, কারণ কি, দেখ সাইন থিটা, তুই ভাবলে করে দেখ, এই সাইন ওমেগাটি লিখেছি আর কস ওমেগাটি লিখেছি, তো এই কস ওমেগাটিটাকেই ভাব, কস ওমেগাটিটাকে আমি এরকম লিখতে পারি, এক্স ইজিক্যাল টু কাট, এক্স ইজিক্যাল টু এ কস বা এ সাইন, এরকম লিখতে পারি তোর ওমেগা টি প্লাস পাই বাই 2 দেখতে পারি। এটা এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, সেকেন্ড কোয়াড্রেন্ট,
সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয় সাইন প্লাস, কিন্তু যেহেতু পাই/2 প্লাস ওমেগা টি, তার জন্য সাইনটা কি হয়ে যায়, মানে সাইনটা কস হয়ে যায় তো রে বাবা, মাইনাস কি করে হবে? এটা তো এই কোয়াড্রেন্টে পড়ছে, অল সাইন এই কোয়াড্রেন্টে পড়ছে, এই কোয়াড্রেন্টে তো সাইন প্লাস, এইটা মানেই তো কস থিটা, হুম, 19 সাইন 90 প্লাস থিটা মানেই তো কস থিটা। 19 to তাহলে 1 কস থিটার জায়গায় সাইন 90 প্লাস থিটা লেখা যেতে পারে। তাহলে তুই এই 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 অংশটার এই অংশটার মধ্যে কি পার্থক্য বল? এইখানে কি আছে এ সাইন ওমেগা টি, আর এখানে কি আছে এ সাইন ওমেগা টি প্লাস পাই/2। তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে পাই/2 এর, এই পাই/2টা হচ্ছে ওর দশা পার্থক্য, বুঝতে পেরেছিস তুই? এই পাই/2টা হচ্ছে ওর। আচ্ছা দেখ, এরপরে হচ্ছে তাহলে কোনো একটা বস্তুর সরল দোলগতি সম্পন্ন কোনো একটা বস্তুর অবস্থানের সমীকরণ আমি এক্স ইজিক্যাল টু লিখছি, মনে কর এ সাইন ওমেগা টি, কস ওমেগা টিও লেখা যেতে পারে, যে কোনো কিছু একটা সাইন ওমেগা টি অথবা কস ওমেগা টি। তো এটা যদি বেগ বের করতে যাই, তাহলে বেগ বের করতে গেলে কি করব? এটার অবকল করব, ডিফারেন্সিয়েশন করব, তাই তো, dx/dt করব। তাহলে ডিফারেন্সিয়েশন করছি, ডিফারেন্সিয়েশন করলে কি হবে এ সাইন অফ ওমেগা টি। তাহলে কি হচ্ছে দেখ, ভি ইজিক্যাল টু এ সাইন ওমেগাটির জন্য সাইন ওমেগাটি ডিফারেন্সিয়েশন সাইনের জন্য শুধু কস হয়, আর ওমেগাটি যেহেতু আছে তাই ওমেগাটা বাইরে বেরিয়ে যাবে, এটা কস ওমেগাটি হয়ে যাবে, ঠিক আছে। সাইনের ডিফারেন্সিয়েশন কস হয়, কসের হলে মাইনাস হয়। তাহলে আমি সমীকরণটা যেটা পেলাম ভি ইজিক্যাল টু এ ওমেগা কস ওমেগাটি, কস ওমেগাটিটাকে এরকম লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার ওমেগাটি রুট ওভার অফ কস থিটা সমান রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যায়। তাহলে সাইন ওমেগাটির জায়গায় দেখ, আমি সাইন ওমেগাটির জায়গায় আমি এরকম লিখতে পারি x/a, তাহলে x/a যদি আমি এখানে পুট করে দিই, তাহলে এটা কি হয়ে যাবে ভি ইজিক্যাল টু এ ওমেগা রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি আমি, তাহলে এটা এ ওমেগা রুট ওভার অফ এটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা এ হয়ে যাচ্ছে, এ স্কোয়ার মানে রুটের বাইরে গেলে তাহলে তো এ হয়ে যাবে, তাহলে এ আর এ কেটে যাবে, তাহলে ভি এর ভ্যালুটা হয়ে গেল ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখ এই সমীকরণটা যদি আমি একটা গ্রাফ ড্র করি, কীরকম হবে গ্রাফটা, ভি ভার্সেস টি এর গ্রাফ কীরকম হবে? এদিকে ভি আর এদিকে টি, তো টি ইজিক্যাল টু যদি 0 হয়, তো আমি এখানে একবার লিখছি তাহলে সুবিধা হবে, ভি ইজিক্যাল টু এ ওমেগা কস ওমেগা জায়গায় 2π/T ইন্টু স্মল টি লিখছি। তো টি ইজিক্যাল টু যদি 0 হয়, টি ইজিক্যাল টু 0-তে ভি ইজিক্যাল টু কত হবে এ ওমেগা। টি ইজিক্যাল টু যদি T/4 হয়, তাহলে ভি ইজিক্যাল টু কত হবে T/4 যদি হয়, তাহলে কি হবে cos π/2, cos π/2 মানে 0, টি ইজিক্যাল টু 2T/4 মানে T/2, তাহলে ভি ইজিক্যাল টু কত হবে T/2 হলে মাইনাস T/2 হলে মাইনাস এ ওমেগা, মানে cos পাই হয়ে যাচ্ছে তার জন্য মাইনাস এ ওমেগা। টি ইজিক্যাল টু 3T/4 হলে আবার 0 হচ্ছে, আর টি ইজিক্যাল টু টি যদি হয় তাহলে আবার এ ওমেগা। তাহলে এটার গ্রাফটা কীরকম হবে, এটা স্টার্ট হচ্ছে এখান থেকে, একটা কালারের পেনে করি তাহলে দেখতে, এখান থেকে হবে এরকম করে এরকম করে এরকম চলবে, তাই তো। দেখ সাইনের যে গ্রাফটা হচ্ছিল সেই গ্রাফটা যদি মনে করো পজিশন গ্রাফটা যেটা, সেটা নর্মাল যেটা যেরকম এটার গ্রাফটা কীরকম হচ্ছিল, এটার গ্রাফটা হচ্ছিল এরকম, তাই তো। তাহলে এই গ্রাফটা আর এই গ্রাফটার মধ্যে পার্থক্য দেখ, টি ইজিক্যাল টু 0-তে এটা হচ্ছে এই জায়গা থেকে আরম্ভ হয়েছে, আর টি ইজিক্যাল টু 0-তে এটা স্টার্ট হয়েছে কোন জায়গা থেকে, এই জায়গা থেকে। এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে যে এইটা কস ওমেগাটি আছে আর এইখানে এটা সাইন ওমেগাটি আছে। তো কস ওমেগাটিটাকে সাইন ওমেগাটি রাখতে গেলে তো আমি এইমাত্র দেখলাম এটাকে লিখতে পারি কি সাইন অফ ওমেগাটি প্লাস π/2, তার মানে এইটা আর এটার মধ্যে ফেজ ডিফারেন্স হচ্ছে π/2। তাহলে এক্স এটা তো এক্স টি এর গ্রাফ, তাহলে এক্স আর ভি এর মধ্যে
এক্স আর ভি এর মধ্যে ফেজ মানে দশা পার্থক্য ডিফারেন্স ইজ কত 5/2 পাই বাই মাসে যেটা আলফা বলছিলেন। ঠিক যখন যেটা আলফা বলছিলাম ঠিক আছে এখানে হচ্ছে পাই বাই টু যে কোনো কোণ হতে পারে কিন্তু এখানে ফেজ ডিফারেন্স হচ্ছে পাই বাই টু তো এই এক্সটি এর গ্রাফটা কীরকম হবে দেখ যদি মনে করো আমি একটা এক্সটি এর গ্রাফ ড্র করি এক্সটি বলছি সরি ভি এক্স এর গ্রাফ এখানে তো ভি এক্স এর সাপেক্ষে পরিবর্তন হচ্ছে এরকম একটা সমীকরণ তো এক্স ইজিক্যাল টু জিরো এক্স ইজিক্যাল টু জিরো যদি হয় তাহলে ভি ইজিক্যাল টু কত ভি ইজিক্যাল টু এ ওমেগা এটাই হচ্ছে সর্বোচ্চ ম্যাক্সিমাম এক্স ইজিক্যাল টু যদি প্লাস অথবা মাইনাসই হয় তখন ভি ইজিক্যাল টু জিরো দেখ তুই বসা এক্স ইজিক্যাল টু প্লাসে অথবা মাইনাসে হ্যাঁ 0 তখন ভি ইজিক্যাল টু তাহলে একটা সরল দোলগতি সম্পন্ন বস্তু আমি সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রেই সব থেকে সহজে ভালো বোঝা যায় একটা আমি ওই পেন্ডুলামকেই ধরি তাহলে পেন্ডুলামটা এরকম করে দুলছে তো পেন্ডুলামটা এরকম করে দুলছে ধর এরকম করে দুলছে এটা যখন এই দিকে যাচ্ছে এই অবস্থানে যখন যাচ্ছে তখন ওর বেগটা হচ্ছে শূন্য তাই তো আবার ফিরে আসছে যখন এই জায়গাটা ক্রস করছে তখন বেগটা হচ্ছে সর্বোচ্চ ভি ম্যাক্স সেম ওমেগা তারপর আবার এইদিকে যখন যাচ্ছে এই জায়গায় ভিটা আবার শূন্য দিয়ে আবার এইদিকে যখন ফিরে আসছে যখন এই জায়গাটা ক্রস করছে তখন আবার ভিটা ম্যাক্সিমাম তাহলে গ্রাফটা কীরকম হবে এক্স ইজিক্যাল টু জিরোতে ভি ম্যাক্সিমাম এক্স ইজিক্যাল টু মাইনাসে প্লাসে দুটোতেই হচ্ছে জিরো তাহলে গ্রাফটা কীরকম হবে গ্রাফটা হবে এরকম এরকম তাই তো এটা হচ্ছে মাইনাসে এটা হচ্ছে প্লাসে আর এইটা হচ্ছে জিরো আর এই ভ্যালুটা কত এই ভ্যালুটা হচ্ছে এ ওমেগা বুঝতে পারছিস তো আর এই যে নেচারটা হচ্ছে না এটা প্যারাবোলিক নেচার একটা কারণ এটা এরকম ধরনের যদি স্কোয়ার এরকম ধরনের হয় তাহলে গ্রাফটা এরকমভাবেই হয় এরকমই হবে নেচারটা পরিবর্তনের সমীকরণটা মানে এই সমীকরণের যেই লেখচিত্রটা বুঝতে পেরেছিস তো তো এইটা হচ্ছে বেগের সমীকরণের লেখচিত্র ঠিক আছে এবার যদি cos তো কস হলে তো ঠিক কস হলে একদম শুধুমাত্র একটা মাইনাস আসতো একই জিনিস হতো কস হলে কী হতো দেখ তাহলে বলেই দিচ্ছে কস হলে কী হতো এটা এক্স ইজিক্যাল টু মনে কর এ কস ওমেগা টি হতো তাহলে ভি যদি করতাম তাহলে ডিএক্স বাই ডিটি হতো ডিএক্স বাই ডিটি হলে মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি হতো তাহলে প্রথমত ভি এর যে সমীকরণটা হতো তাহলে এ ওমেগা সাইন ওমেগা টি মাইনাস অফ আর যদি আমি রুট ওভার অফ ভি ইজ ইকাল টু মাইনাস এ ওমেগা রুট ওভার অফ 1 মাইনাস কস স্কোয়ার ওমেগা টি লিখতাম তাহলে কস ওমেগা টির জায়গায় এক্স বাই তাহলে কী হতো এটা ভি সমান হচ্ছে তাহলে মাইনাস ওমেগা ইন্টু রুট ওভার অফ স্কোয়ার না এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এরকম হতো তাই তো ঠিক লিখেছি তো না স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হতো তাই তো স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হতো এটা হতো সমীকরণ তাই তো তাহলে তুই এইখানের গ্রাফটা কীরকম হতো কসের গ্রাফটা যেটা স্টার্ট হতো তো এখান থেকে এক্সটি এর গ্রাফ আর এই ভিটি এর গ্রাফটা কীরকম হতো দেখ ভিটি এর গ্রাফ কত যখন টি ইজিক্যাল টু জিরো তখন ভি ইজিক্যাল টু কী হতো জিরো যখন টি ইজিক্যাল টু টি বাই ফোর টি ইজিক্যাল টু টি বাই ফোর তখন এটার জন্য 1 হতো এটার জন্য 1 হতো কিন্তু এটা মাইনাস আছে তাহলে কোন দিকে হতো গ্রাফটা এইরকম করে হতো ওটা যেটা উপর দিকে হচ্ছিল বুঝতে পারছিস তো তাহলে এইটার এটার মধ্যে ফেজ ডিফারেন্স এটা এখান থেকেই তো স্টার্ট হতো এটা উপর থেকে স্টার্ট হয়েছে ফেজ ডিফারেন্স কিন্তু পাই বাই 2 এই হতো ঠিক আছে কোনটা ভি এক্স এর গ্রাফটা কীরকম হতো এখানে এক্স ইজিক্যাল টু জিরোতে ভি ইজিক্যাল টু মাইনাস এ ওমেগা আর এক্স ইজিক্যাল টু প্লাস মাইনাস এতে ভি ইজিক্যাল টু জিরো একই রকম হতো ঠিক আছে একই রকম হতো শুধু মাইনাসটা বলতে বোঝাতো কি এক্স ইজিক্যাল টু ওমেগা কস ওমেগাটি তাহলে এক্সট্রিম পজিশন থেকে আরম্ভ হয়েছে প্রান্তবিন্দু থেকে আরম্ভ হয়েছে একটা সিম্পল পেন্ডুলাম যদি ধরে নিই সেটা এই জায়গার থেকে আরম্ভ হয়েছে এর তাহলে এইখান থেকে অভিমুখটা কোন দিকে এই দিকে অভিমুখটা তাহলে নেগেটিভ দিকে নয় বুঝতে পারছিস তো তার জন্যে এইখানে ভি এর ভ্যালুটা নেগেটিভ আসছে এখান থেকে এইদিকে আসছে আবার এইখান থেকে
এখান থেকে এইদিকে যাচ্ছে, ঠিক আছে। মড অফ ভি এর ভ্যালু একই দুটো ক্ষেত্রেই, কসেরই ভ্যালু হোক অথবা সাইনেরই ভ্যালু হোক। তাহলে এটা হচ্ছে অবস্থানের সমীকরণ, আর এটা হচ্ছে বেগের সমীকরণ। ত্বরণের সমীকরণ কী হবে? অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে কী হবে? আগের সমীকরণটা যেটা পেয়েছি আমি, ভি ইজ ইকাল টু এ ওমেগা সাইন ওমেগা টি, তো দেখ এক্স ইজ ইকাল টু যখন পাচ্ছি এ সাইন ওমেগা টি, তখন ভি ইজ ইকাল টু পেলাম এ ওমেগা কস ওমেগা টি, তাই তো। ত্বরণ সমান কি জানি? ডিভি বাই হ্যাঁ ডিএক্স, ডিভি বাই ডিএক্স, ডিভি বাই ডিটি। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কি হবে? এই ওমেগাটা তো বাইরে বেরিয়ে গেল, কস ওমেগাটা ডিফারেন্সিয়েশন কি হবে? মাইনাস হবে। তাহলে মাইনাস এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি। দেখ এ সাইন ওমেগা টি এটাই তো এক্স, তাহলে এ সমান হলো মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। তাহলে এ প্রপোর্শনাল টু মাইনাস এক্স হলো, যেটা সরল দোলগতির বৈশিষ্ট্য, হ্যাঁ। আর এই এর ডিফারেন্সিয়েস রুটটা ডি টু এক্স বাই ডিটি টু এইদিকে আনলে প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজিক্যাল টু এক্স, মানে ওমেগা স্কোয়ার এক্স ইজিক্যাল টু জিরো, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলো, অবকল সমীকরণ সরল দোলগতির। প্রথম ভিডিওটাতে যেটা বলছিলাম সরল দোলগতির, এখানে ত্বরণ মানে কি? ত্বরণ মানে তো ডিভি বাই ডিটি, ভি মানে কি? ডিএক্স বাই ডিটি। তাহলে এটাকে ডি টু এক্স বাই ডিটি টু লেখা যায় না? একটা পজিশনের সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশন, ডবল ডিফারেন্সিয়েশন মানেই তো ত্বরণ। একবার ডিফারেন্সিয়েশন মানে বেগ, আর একবার ডিফারেন্সিয়েশন মানেই ত্বরণ। তাহলে ডি টু এক্স বাই ডিটি টু প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজিক্যাল টু জিরো লেখা যায় না? তাহলে দেখ এখানে বস্তুটার ত্বরণ সরণের সাথে সমানুপাতিক,